Rolf Dobbeler Stop Reading the News, a manifesto for a happier, calmer and wiser life. এই বইটা বেশ সাহসী একটা অ্যাডভাইস দিচ্ছে যে আপনি নিউজ পড়া বন্ধ করেন। এখন জিনিস হচ্ছে আপনি যখন এই জিনিসটা বলবেন সাথে সাথে অনেকে বলবে যে ভাইয়া আমি যদি নিউজ না পড়ি, আমি যদি নিউজ না জানি, আমি তো অনেক আপডেট মিস করব, আমি তো দুনিয়া থেকে পিছাই যাব, দুনিয়াতে কী ঘটছে আমি তো জানতে পারবো না, রাইট? সো এই বইটা সম্পূর্ণ লজিক্যালি একটু একটু করে কোয়েশ্চেন করে করে আপনাকে কনভিন্স করবে যে নিউজ, হ্যাঁ আপনি জানেন যে আপডেটগুলো আপনার জানা দরকার, সেটা আপনি আরও ভালো মতো জানতে পারবেন, বাট এই জন্য আপনাকে নিউজ যে ফলো করতে হবে এমন না। সো স্টার্ট করি। ফার্স্টে রল্ফ ডবেল এটা কোয়েশ্চেন করছেন যে আপনি যে এতদিন এত নিউজ দেখেছেন, প্রথম 5টা নিউজ মনে রাখার চেষ্টা করেন তো যেগুলো আপনার লাইফকে দুইভাবে চেঞ্জ করেছে। নাম্বার 1, আপনি আগে যেভাবে চিন্তা করতেন এখন ওই নিউজটা দেখার পর ভিন্নভাবে চিন্তা করছেন। আর নাম্বার 2, নিউজে এমন কিছু জেনেছেন যেটার কারণে আপনি এখন যে কাজটা করছেন সেটা ভিন্নভাবে করছেন। কয়টা এরকম নিউজ আপনার মাথায় আসে যেটা আপনার লাইফকে চেঞ্জ করে ফেলেছে? আপনি যদি নিজে ট্র্যাক করেন গত 10 বছর, আমি যদি নিজের লাইফে কথা বলি, এমন কোনো একটা সিঙ্গেল পিস অফ ইনফরমেশন নাই, নিউজ নাই যেটা লাইফকে আমূলভাবে পরিবর্তন করে ফেলেছে। আস্তে আস্তে আপনি বিভিন্ন বই পড়ে 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 শিখবেন, হ্যাঁ আপনি বদলাবেন, কিন্তু এমন কোনো স্পেসিফিক একটা এমন কোনো আর্টিকেল নাই যেটা লাইফকে বদলে ফেলেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন তো আপনার ক্ষেত্রে এটা আছে নাকি না। এখন অনেকে ইমিডিয়েটলি একটা জিনিস বলবে যে ভাইয়া আমি মনে করেন স্টুডেন্ট, আমার পরীক্ষা হবে নাকি হবে না আমি এটা কেমনে জানবো? সো রল্ফ ডবেল বলছে যে ভাই আমিও তো জানি, কেমনে জানি? ওনাকে জিজ্ঞেস করা ছিল যে ভাই এই যে প্যান্ডেমিক হচ্ছে, এই যে মানুষের করোনা টরোনা হচ্ছে, আপনি কীভাবে জানেন? আপনি যদি নিউজ পোর্টাল না ফলো করেন। তখন রল্ফ ডবেল বলছেন যে ভাই অন্যরা যেভাবে জানে আমিও সেভাবে জানি, আমি ডিরেক্ট সোর্সে যাই। অর্থাৎ আপনি যদি পরীক্ষার ডেট কবে হবে এটা জানার চেষ্টা করছেন, আপনি বোর্ডের বুলেটিন ফলো করবেন। আপনি যদি প্যান্ডেমিক নিয়ে নিউজ ফলো করেন তাহলে আপনি সিডিসি ওইসব ফলো করবেন, যেখানে আপনার অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট দিবে যে কী হবে না হবে। তো যে অ্যানাউন্সমেন্টটার মেইন সোর্স ওইটাকে ফলো করেন। নিউজ পোর্টাল ফলো করতে মানা করছে রল্ফ ডবেল, কারণ আপনি একটা আপডেট পাবেন এই অপেক্ষা আপনি পোর্টালটা ফলো করছেন, এবং এই মাঝে আপনি হয়তো 20, 30, 40টা আর্টিকেল পড়ে ফেললেন, আপনার সামনে চলে আসলো, টাইম ইনভেস্ট করলেন যেটা আপনার কোনো দরকারই ছিল না। আপনি হয়তো বা বিজনেস করেন, আপনার ট্রেড পলিসিতে কোনো চেঞ্জ আসলে ওইটা আপনার জানা দরকার, কিন্তু ওই একটা আপডেট পেতে গিয়ে আপনি 50টা এমন আর্টিকেল পড়ে ফেলছেন যেটা হয়তো আপনার ক্ষেত্রে কোনো রেলেভেন্সি নাই। সো এটাই রল্ফ ডবেল বলছেন যে আপনি নিউজ পড়েন না পড়েন ডাজন্ট ম্যাটার, বাট আপনি সোর্সটা ফলো করেন, তাহলে হয়তো বা আপনাকে বেশি নিউজ পোর্টাল ফলো করতেই হবে না, কারণ সোর্স থেকেই সবাই নেয়। এখন রল্ফ ডবেল এটা খুবই মজার জিনিস এখানে মেনশন করেছেন যে আপনি যখন কোনো একটা নিউজ পান, এটা কি আপনার আয়ত্তের মধ্যে আছে নাকি না, অর্থাৎ সার্কেল অফ কম্পিটেন্স যেটা ওয়ারেন বাফেট বলেন। আপনি হয়তো একটা নিউজ শুনলেন যে কোনো একটা দূরে 2000 মাইল দূরে কিছু একটা হয়েছে, আপনি তো কিছু করতে পারবেন না এখান থেকে, রাইট? সো যে জিনিসটা হয়, মানুষ নিউজ পড়ে যখন অ্যাকশন না নেয় এবং এটা একটা হ্যাবিট হয়ে যায়, তখন মানুষ প্যাসিভ হয়ে যায়। অর্থাৎ তারা অনেক কিছু শুনছে, অনেক কিছু জানছে, কিন্তু তারা অ্যাকশন নিচ্ছে না, কারণ অনেকগুলো জিনিস তাদের লাইফে প্রাসঙ্গিক না। এইখানে ভলকানো হইলো, ওইখানে আগুন ধরলে, এই হইলো ওই হইলো, আপনার বাসা থেকে বহু দূরের দেশে কী করতে যুদ্ধ হচ্ছে, আপনি খুব গোগ্রাসে গিলছেন, আপনি ভাবছেন যে হ্যাঁ এইটা তো বিষয়, রাজনীতি বুঝতে হলে আমাকে জানতে হবে, কিন্তু আপনি নিজের লাইফে জিনিসটা কতটা অ্যাপ্লাই করতে পারছেন ওটা একবার চিন্তা করেন। আপনি প্রতিদিন হয়তো বা ডজনখানেক নিউজ দেখছেন, কয়টার উপর আপনি অ্যাকশন নিচ্ছেন? সো রল্ফ ডবেল এটা বলছেন না যে নিউজ পড়ে কোনো লাভ নেই, যিনি বলছেন যে আপনি নিউজ পড়লেন বা নিউজ পড়ার পর যদি আপনি অ্যাকশন না নেন, এটা আপনার হ্যাবিটে পরিণত হবে। এরপরে যত ইনফরমেশন আপনাকে দেখ না কেন, যেহেতু আপনি কখনো কোনো ইনফরমেশনের উপর অ্যাকশন নেননি, আপনি একটা প্যাসিভ মানুষ হয়ে যাবেন। আপনি খালি ইনফরমেশন কনজিউমই করবেন কিন্তু আর অ্যাকশন নেবেন না। সো ইট ক্রিয়েটস এ প্যাসিভনেস। এরপরে পার্ট হচ্ছে সব থেকে রেলেভেন্ট, সব থেকে প্রাসঙ্গিক। মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা ব্রিজ ভেঙে গেল, কিছু মানুষ এখানে মারাও গেল, তো হতেই পারে। এখন আপনি নিউজটা দেখছেন, ঠিক আছে, যে আল্লাহ কত মানুষের কষ্ট, কত খারাপ হলো। এখন আপনি নিউজটা দেখার কারণে কী হচ্ছে, মানে কি এমন কি পরিবর্তন হচ্ছে? আপনি যে নিউজটা দেখছেন, যারা নিউজটা লিখেছে তাদের ওই পোর্টালে যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদের লাভ হচ্ছে, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট হয়ে যারা মারা গেছে তাদের কাছে কি কোনো টাকাটা যাচ্ছে? আপনি যে নিউজটা দেখছেন মানুষের দুঃখ দুর্দশার, ওই নিউজটা দেখার কারণে কিন্তু ভিকটিমের কাছে কখনো টাকা পৌঁছাবে না, যারা ওই পোর্টালে অ্যাড দিয়েছে তাদের কাছে টাকাটা যাবে। সো আপনি যতই মানুষের দুঃখ দুর্দশার নিউজ দেখেন না কেন, ওইটা কি অ্যাকচুয়ালি ভিকটিমদের কোনো হেল্প করছে? ফুড ফর থট। এরপর তিনি এখানে বলেছেন যে
আমাদের লাইফে আমরা টাকা পয়সা খুব কিপটা মতো খরচ টরচ করি, কিন্তু একটা জিনিস যেটা কখনো রিপ্লেসেবল না, টাইম, ওইটা আমরা সব থেকে উদার হস্তে দান করছি। এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি খালি নিউজ না, আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্টে খেয়াল করেন। আপনি যদি, এমনকি এই ভিডিওটাও যদি বলি, আপনি যদি কোনো একটা জায়গাতে ভ্যালু না পান, এমন তো না যে হ্যাঁ ভাই ভিডিও আমাকে তো কোনো টাকা দিতে হলো না, ফ্রি ভিডিও আমি দেখে চলে গেলাম, না। টাইম ইজ মানি, এবং টাইমটা অনলি ইররিপ্লেসেবল অ্যাসেট দ্যাট ইউ হ্যাভ। তো আপনি যদি টাইমটা কাউকে দিয়ে দেন, আসলে দ্যাট ইজ দ্য বিগেস্ট লস। এবং আপনি যত যাই চিন্তা করেন না কেন, মানুষ টাইম যেহেতু তারা ইয়াং, তারা বুঝতে পারে না যে তারা কি হারায় ফেলছে। সো আপনার যদি মনে হয় আপনি কিছু শিখছেন না, ডোন্ট ওয়াচ দিস ভিডিও, দেখা দরকার নেই। কিন্তু মানুষ করে কি, হ্যাঁ আমি নতুন কিছুটা জানছি, তাই তার টাইমটা দিতে থাকে, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস অ্যান ইলিউশন। এখানে তিনি বলছিলেন যে অনেক ইনফরমেশন কনজিউম করলে মানুষ ভাবে যে তারা অনেক কিছু জানে, কিন্তু আসলে তারা কিছুই জানে না। কারণ এক একটা নিউজ এক একটা জিনিসের উপর, একই নিউজ পেপারে আপনি কৃষি, একই নিউজ পেপারে আপনি ব্যবসা, একই নিউজ পেপারে খেলা, সব কিছু কিন্তু দেওয়া আছে। তিনি বলছিলেন যে কিছু সময় ডট কানেক্ট করলে একটা চিত্র ভেসে ওঠে, বাট নিউজের ক্ষেত্রে কিন্তু এক একটা মানুষ এক একটা নিউজ কভার করছে, তারা কিন্তু একজনের সাথে ওইভাবে যোগাযোগ করছে না। সো সবগুলো বিচ্ছিন্ন ডট, ওগুলো যতই কানেক্ট করেন না কেন, কোনো বিগ পিকচার কিন্তু আপনি পাবেন না। এবার তিনি এটা এক্সপ্লেন করছিলেন যে অ্যাকচুয়াল ডেটা দিয়ে যে হর্স রেস হয়, তো ঘোড়দৌড়ের সময়তে আপনার কিছু মানুষকে ডেটা দেওয়া হয়, স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়, এই ঘোড়া এত বেশি দৌড়ায়, এই ঘোড়া এতগুলো জিতছে, আর অর্ধেক মানুষকে বলা হয় না কোন ঘোড়া কী জিতছে। এখন যেই মানুষগুলোকে তথ্য দেওয়া হলো, তারা গেস করলো যে কোন ঘোড়াটা জিতবে, এবং পরে দেখা গেল যে তারা কোনো অ্যাডভান্টেজেই ছিল না, বাট তারা কনফিডেন্ট ছিল যে তারা ঠিক ডিসিশন দিয়েছে, কারণ তাদের কাছে অনেক ইনফরমেশন ছিল। সো এই জিনিসটা তৈরি হয় যে আপনি যখন অনেক ইনফরমেশন পাচ্ছেন, আপনার মনে হবে যে আপনি অনেক কিছু জানেন, আপনার ডিসিশনগুলো কারেক্ট, বাট আসলে আপনি ইনফরমেশনগুলো কতটা রেলেভেন্ট, কতটা প্রাসঙ্গিক একটার সাথে, এটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। তাই অনেক সময় মানুষ ইলিউশনের মধ্যে থাকে যে হ্যাঁ আমি তো অনেক নিউজ পড়ছি, আমি অনেক আপডেট, বাট না, হয়তো সে বিভিন্ন জিনিস নিয়ে খালি খাপছাড়া ধারণা রাখে, অ্যাকচুয়াল চিত্র তার মাথায় নেই, কিন্তু সে কনফিডেন্স নিয়ে রেখেছে যে সে সব কিছু জানে। সো নিউজ সামটাইমস ক্রিয়েটস অ্যান ইলিউশন। এরপরের পার্ট হচ্ছে যে নিউজ কেন আমাদের দৃষ্টি আকর্ষণ করে বেশি, কারণ নেগেটিভ নিউজ পজিটিভ নিউজের চেয়ে অ্যাটলিস্ট 2 times মোর পোর্টেন্ট, এমনকি 9 times পর্যন্ত আপনার অ্যাটেনশন বেশি গ্র্যাব করতে পারে। তাই নিউজে আপনি খালি নেগেটিভ জিনিসটাই দেখবেন। তারপর এখানে বলা হচ্ছে যে আচ্ছা, এতক্ষণ ধরে বলা হয় যে ভাই নিউজ দেখেন না, এটা দেখেন না, বাট তিনি বলছেন যে আপনি যদি নিউজ দেখতে চান, এমন আর্টিকেলগুলো ফলো করেন যেটা এক্সপার্টরা লিখেছে এবং বেশ লম্বা করে লিখেছে। আপনার 4-5 লাইনের নিউজ না পড়ে, হেডলাইন রিড না করে, এমন আর্টিকেল পড়ার চেষ্টা করেন যেটা কয়েক পেজ ধরে একটা ইস্যুতে ইনডেপথে যায়। যদি কোনো একটা জিনিস এক্সপার্ট না লিখে এবং ইনডেপথে না যায়, তাহলে এগেইন আপনি জাস্ট খাপছাড়া জিনিস নিজে পড়ছেন, মনে করছেন যে আপনি অনেক কিছু জানছেন, বাট অ্যাট দ্য ডে কোনো কিছুই জানছেন না, আপনি জাস্ট উপরে জানছেন, কোনো বিষয়ে এক্সপার্ট আপনি হচ্ছেন না। সো সোর্সে যান এবং এমন জিনিস পড়েন যেটা এক্সপার্টরা লিখছে, এবং কিছু ম্যাগাজিন আছে যেগুলো আপনার একদম খুব রিসার্চ করে, যেরকম টাইম ম্যাগাজিন বলতে পারেন যে অনেক কোয়ালিটি কন্ট্রোল করে, নেচার ম্যাগাজিন। সো কিছু ম্যাগাজিন এরকম আছে যেগুলো অনেক কোয়ালিটি কন্ট্রোল করে স্পেসিফিক কিছু জিনিস উপস্থাপন করে। সো ওগুলো অ্যাটলিস্ট বেটার অন্য যে কোনো র্যান্ডম নিউজের চেয়ে। কারণ অন্য র্যান্ডম নিউজে আপনি পাবেন যে অমুক সেলিব্রিটি ঈদের দিন কী কাপড়ে পাঞ্জাবি পরবে, কিংবা অমুক সেলিব্রিটির বাচ্চা কেন স্কুল থেকে পালাইলো, যেগুলো জেনে আপনার রিয়েল লাইফে কোনো একটা ইম্প্যাক্ট আসবে না। এর পরের পয়েন্টটা খুবই জোস জিনিস, যে আপনি দেখবেন যে কোনো মিটিংয়ে 1, 2, 3 যে পয়েন্টটা দেওয়া হবে, মানুষ ফার্স্টে 1 নম্বর পয়েন্ট নিয়ে অনেকক্ষণ আলোচনা করবে, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, হয়তো 3 নম্বর পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট ছিল, কিন্তু মানুষ ওইটা নিয়ে বেশি টাইম দিচ্ছে না। কারণ মানুষ ভাবে যে হ্যাঁ কেউ একজন লিখেছে, পয়েন্ট নাম্বার 1 উপরে আছে, ওইটা নিয়ে মানুষ বেশি আলোচনা করবে, অর্থাৎ যেইটা প্রথমে থাকবে মানুষ ওইটাকে ইম্পর্টেন্স বেশি দেয়। নিউজ পেপার বলেন এই জিনিসটা হচ্ছে না, যে ফার্স্ট পেজে যেটা আছে ওইটাকে আপনি ভাবছেন যে সব থেকে ইম্পর্টেন্ট নিউজ, বাট আপনি হয়তো বা বিজনেসে আছেন, সো আপনার বিজনেসের পাতাটা হয়তো আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, বাট আপনার সব থেকে বেশি অ্যাটেনশন গ্র্যাব করছে ফ্রন্ট পেজে কোনো সেলিব্রিটি গসিপ, যে এই কাপলের মধ্যে ব্রেকআপ হয়েছে কিংবা ডিভোর্স হয়েছে। তো আপনার সামনে যে জিনিসটা আসে ওইটাই যে ইম্পর্টেন্ট এমন না, এবং এটা হচ্ছে সব থেকে বড় ঝামেলা, যে আপনার সামনে যে নিউজগুলো আসছে, যেটা এই কন্টেন্ট আসছে, ওটা কিন্তু আপনার লাইফে কতটা প্রাসঙ্গিক ওইভাবে আসছে না। তাদের জাস্ট মনে হচ্ছে হ্যাঁ আপনার কাছে কন্টেন্ট দেওয়া দেখবে, তাই তারা আপনার কাছে বিজ্ঞাপন দিচ্ছে। তাদের টার্গেট হচ্ছে কোন বিজ্ঞাপন দিলে সব থেকে বেশি মানুষ দেখবে, কোন বিজ্ঞাপনটা সব থেকে ইম্পর্টেন্ট ওইটা কিন্তু না, কোন বিজ্ঞাপনটা কোন নিউজে দিলে সব থেকে বেশি মানুষ দেখবে ওইটাই কিন্তু দেওয়া হচ্ছে। সো ইন দ্য প্রসেস আপনার জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট ওইটা হয়তো বা সবার প্রথমে আপনার চোখে পড়ছেও না।
এই পরের পার্টটা খুবই সাটল বাট খুব ইম্পর্টেন্ট। দেয়ার শুড বি এ নোবেল প্রাইজ ফর প্রিভেনশন। তিনি বলছেন যে যখন কোনো একটা জিনিস ঘটে, দুর্ঘটনা ঘটে, ওইখানে যারা কাজ করে তাদেরকে অনেক হিরোইকভাবে দেখা হয়, তারা অনেক ভালো কাজ করছে। হ্যাঁ, অফকোর্স তারা অনেক ভালো কাজ করেছে, কিন্তু মনে করেন একজন খুব ভালো মতো চেক করলো, ওই চেক করার কারণে একটা বহুতল ভবনে ধস হইল না, 500 মানুষ বেঁচে গেল, কিন্তু এটা তো কোনো নিউজ পেপারে যাবে না, কারণ ওটা দেখতে ওটা কোনো নিউজই না, কারণ কোনো জিনিস ধ্বংস হয় নাই, ড্রামাটিক কোনো ছবিই নেই। তো আপনি বাঁচাইলেন 500 জন মানুষকে, বাট আপনি কেউ জানবেও না যে আপনি কী করেছেন। অন দি আদার হ্যান্ড, 2 জন মানুষ নদীতে পড়ে গেল, ওইটা কেউ সেভ করলো, কেউ ভিডিও করলো, ও কিন্তু হিরো হয়ে যাবে, কারণ ওটা দেখা যাচ্ছে সে 2 জন মানুষকে সেভ করেছে। বাট আপনি আপনার প্রিভেনশনের মাধ্যমে 500 জন মানুষকে বাঁচাইলেন, যে দুর্ঘটনা ঘটেও নেই, ওইটার জন্য কিন্তু আপনি কোনো প্রাইজ পাবেন না। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস, যে যখন দুর্ঘটনা ঘটে ওইটা ড্যামেজ কন্ট্রোলের জন্য আমরা প্রাইজ দিই, কিন্তু প্রিভেনশন করার জন্য আমরা কোনো প্রাইজ দিই না, যেটা হয়তো আরও বেশি মানুষের লাইফকে বাঁচায়। এর পরের পার্ট হচ্ছে দ্য ইন্টেন্সিটি অফ হুইচ দ্য মিডিয়া রিপোর্টস অন জিওপলিটিক্যাল টেনশনস হ্যাজ নাথিং টু ডু উইথ অ্যাকচুয়াল প্রবাবিলিটি অফ ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ আপনার নিউজ আসছে যে চায়না ইউএসএ এই মারামারি হচ্ছে, ওই মারামারি হচ্ছে, আপনার মারামারি যত না হচ্ছে তার সাথে কয়টা আর্টিকেল প্রকাশ হচ্ছে এর কিন্তু কোনো সম্পর্কই নেই। আপনার 20টা আর্টিকেল আগে প্রকাশিত, এখন 100টা আর্টিকেল প্রকাশ হচ্ছে, তা মানে এই না যে জিওপলিটিক্যাল টেনশনটা 5 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু মানুষ কিন্তু ওইভাবেই দেখে যে কোনটা বেশি নিউজ হচ্ছে ওইটাতে বেশি ফোকাস করে, যে ভূমিকম্পের সময় ভূমিকম্পের নিউজে ছেয়ে যায়। খালি কি তাই? ভূমিকম্প তো পিরিয়ডিক্যালি হচ্ছেই, এভারেজে হয়, বাট যখন ভূমিকম্প হয় তখন ওইটা নিউজ বেড়ে যায়, নিউজ 100 গুণ বেড়ে যায়, কিন্তু ভূমিকম্প কিন্তু 100 গুণ বেড়ে যায়নি। ওটা জাস্ট ফ্রিকোয়েন্টলি হচ্ছিল, র্যান্ডম 2 মাস পর 1 মাস পর হচ্ছে, বাট নিউজ বেড়ে যাওয়ার কারণে মানুষ ভাবছে যে এখন ভূমিকম্প বেড়ে গেছে। যখনই কোনো দুর্ঘটনা ঘটে, কোনো ক্রাইম হয়, মানুষ ভাবে যে আরে ক্রাইম বেড়ে গেল, না, ক্রাইমের মতোই হচ্ছে, ইজ জাস্ট ওই ইস্যুটা বেশি অ্যাটেনশন পাচ্ছে এখন, তাই আপনার মনে হচ্ছে জিনিসটা বেড়ে যাচ্ছে, বাট না, ওটা আগে থেকেই ছিল, হয়ে আসছে, ইজ জাস্ট আপনি অ্যাটেনশনে দেখেন নেই। যখন নিউজ করা শুরু করছে মানুষ ভাবছে যে এটা বেড়ে যাচ্ছে, বাট না, এটা আজীবনই হচ্ছিল, ইজ জাস্ট আপনার অ্যাটেনশনে এখন আসছে। এখানে রবেল একটা জিনিস বলছিলেন যে হোয়াট ইনফরমেশন কনজিউমস ইজ রাদার অবভিয়াস, ইট কনজিউমস দ্য অ্যাটেনশন অফ ইটস রেসিপিয়েন্টস। অর্থাৎ নিউজ আপনার অ্যাটেনশনটা কনজিউম করে, অ্যান্ড যে ঝামেলাটা হয়, আপনি র্যান্ডম বিভিন্ন জিনিস গেলে কোনো জিনিস আপনার মাথায় ডেপথে যায় না। তিনি বলছিলেন যে কোনো একটা জিনিস যদি আপনি মনে রাখতে চান, অ্যাটলিস্ট 10 মিনিট ওইখানে আপনাকে পড়তে হবে। সো আপনি যে ফেসবুক পোস্টগুলো দেখেন, আপনি যে জিনিসগুলো পড়েন, নিউজ আর্টিকেলগুলো দেখেন, ওগুলো কিন্তু আপনি স্ক্রল করছেন, আপনি 10 মিনিট কি আপনি 10 সেকেন্ডও থাকছেন না। সো এটা জাস্ট আপনার শর্ট টার্ম মেমোরিতে থাকছে, কিছুদিন পর আপনি ভুলে যাবেন। সো লং টার্মে আপনাকে হেল্প করছে না। সো কোনো জিনিস যদি আসলে আপনাকে জানতে হয়, এই জন্যই তিনি বাবা বলছেন যে লং আর্টিকেলগুলো পড়েন, এক্সপার্টদের অপিনিয়নগুলো পড়েন, যেগুলো লং টার্ম ধরে আপনি পড়বেন, যেন আপনার লং টার্ম মেমোরিতে থাকে, অ্যাজ ওয়েল আপনি এক্সপার্ট লেভেলে গভীরতায় জিনিসটা জানাশোনা থাকে। ডিপ রিডিং, এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট। ডিপ রিডিং হাউএভার ইজ ডেমনস্ট্রেবলি ইনসেপারেবল ফ্রম ক্লিয়ার থট। যাদের চিন্তাভাবনা ক্লিয়ার, তাদের একটা জিনিস সবসময় থাকে, সেটা হচ্ছে তারা অনেকক্ষণ ধরে পড়তে পারে, তারা ডিপ রিড করতে পারে। সো আপনার যদি পড়তে সমস্যা হয়, আপনি যদি 5 মিনিট 10 মিনিটের মধ্যে ধৈর্য ধরে পড়তে না পারেন, চান্সেস আর লাইকলি আপনার চিন্তাভাবনা খুব একটা ক্লিয়ার না, কিংবা আপনার মনে হচ্ছে চিন্তাভাবনা ক্লিয়ার, বাট আপনি যদি আরেকটু পড়তে পারতেন, আরেকটু ধৈর্য ধরে কোনো একটা সাবজেক্টে ফোকাস করতে পারতেন, আপনার চিন্তাভাবনা আরও বেশি ধারালো হতো। সো আপনার চিন্তাভাবনা যদি ক্লিয়ার করতে হয়, আপনি র্যান্ডম স্ক্রল করে করে বিভিন্ন জিনিস শেখার চেয়ে একটা স্পেসিফিক বুক ইনডেপথ 2 ঘন্টা পড়েন, একটা আর্টিকেল 30 মিনিট ধরে পড়েন, দ্যাট উড বি মোর হেল্পফুল। এবং আপনি যখন ডিপ রিড করতে পারবেন, অনেকক্ষণ ধরে পড়তে পারবেন, ওইটা আপনার চিন্তায় একটা স্বচ্ছতা এনে দেবে, অ্যান্ড দ্যাট ইজ 100% শিওর। আমি নিজে বলতে পারি, কারণ আমি বহুত বছর ধরে বই পড়ছি, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। যখন একটা বই কন্টিনিউয়াসলি পড়ি, ওইটা যে স্বচ্ছতা দেয়, বাকি 100টা র্যান্ডম আর্টিকেল অনলাইনে পড়লে ওই জিনিসটা আসে না। দ্যাটস জাস্ট দ্য ওয়ে আমাদের ব্রেন ওয়ার্কস। এখন সব থেকে মজার একটা পার্ট বলি, সেলিব্রিটিদের নিয়ে। Celebrity is a self-referential system. It's virtually impossible to name someone who became famous before the advent of the news media whose fame wasn't based on competence or power. এখানে বললো যে নিউজ পোর্টালস কিংবা আপনার সোশ্যাল মিডিয়া আসার আগে এমন মানুষ রিয়ারলি খুঁজে পাবেন যারা পপুলার হয়েছিল কোনো কারণ ছাড়া। এখন দেখবেন বিভিন্ন মানুষ কোনো কারণ ছাড়া পপুলার হয়ে যাচ্ছে, ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে। তারা পপুলার কেন? কারণ তারা পপুলার জন্যই তারা পপুলার। ইটস এ সেলফ রেফারেন্সিয়াল সিস্টেম। সো এইটাই একটা জিনিস বলছে
যে দ্য নিউজ মিডিয়া হ্যাজ সিভিয়ার্ড দ্য বন্ড বিটুইন ফেম অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট, অর্থাৎ যোগ্যতা ছাড়া মানুষকে ফেমাস করে দেওয়ার একটা কালচার শুরু হয়ে গেছে এই নিউজ কিংবা সোশ্যাল মিডিয়া থাকার কারণে। সো মানুষ যোগ্যতা ছাড়া তারা বেশি পপুলার হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ জেনুইনলি এ প্রবলেম, অ্যান্ড আই হ্যাভ টু অ্যাগ্রি উইথ ইট যে অনেক মানুষ যোগ্যতা ছাড়া বেশি পপুলার হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমাকে কিন্তু একটা জিনিস অ্যাডমিট করতে হবে যে হয়তো ফেসবুক এবং ইউটিউব মিলায় আমার 1 মিলিয়নের চেয়ে বেশি মানুষ ফলো করেছে, কিন্তু আমি এখনও 30 বছর আমার হয় নাই, এত অল্প বয়সে এত বেশি মানুষ কেন আমাকে ফলো করছে? আমার তো সামনে আরও বেশি যোগ্য হওয়া উচিত, তারপর আমার মানুষের সামনে আসা উচিত। সো আমি হয়তো আমার কাজ করছি, বাট আমার কাজের যোগ্যতা যতটা না তার চেয়ে বেশি অ্যাটেনশন কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার কারণে পেয়ে যাচ্ছি। সো এটা কিন্তু মাল্টিপল কমপ্লেক্সন তৈরি করছে যে আমি হয়তো নিজেকে যত না যোগ্য তার চেয়ে বেশি বড় ভাবছি, কিংবা আমার কাজ পারফেক্ট না হলেও ইমপারফেক্ট কাজটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সো অনেকগুলো কমপ্লিকেশন তৈরি হচ্ছে, অ্যান্ড আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট অ্যাজ ওয়েল। এবং এই জিনিসটা নিয়ে মানে চিন্তা করছি যে আসলেই তো আমরা হয়তো অনেকের যোগ্যতার বেশি পৌঁছে যাচ্ছি কারণ শেয়ার বাটনটা পাওয়ার অনেক বেশি। এরপরে পার্ট হচ্ছে হোল্ডিং জার্নালিস্ট রেসপন্সিবল ফর দ্য কারেন্ট মেস ইজ লাইক হোল্ডিং সুগার কিউবস রেসপন্সিবল ফর পুয়ার ডায়েট। এতক্ষণ ধরে যে বললাম নিউজ পোর্টাল দিলে, এখানে কিন্তু তিনি বলছেন না জার্নালিস্টদের দোষ। জার্নালিস্টকে আসলে কিন্তু দোষ নেই, দোষটা কাদের? যারা নিউজও দেখছে। তিনি বলছেন যে সুগারকে দোষ দেওয়ার কোনো মানে হয় না, আপনি যদি সুগার খান দোষটা আপনার। সিমিলারলি আপনি যদি অনলাইনে দেখেন যে অমুক সেলিব্রিটি বাচ্চা হয়েছে এটা নিউজ, অন্য সেলিব্রিটি ডিভোর্স হয়েছে এটা নিউজ, ওদের দোষ না, দোষ হচ্ছে আমাদের। আমরা কেন ক্লিক করছি, আমরা কেন জিনিসটা দেখছি? আমরা দেখছি জন্যই তো এটা কাটতি, এবং ওটাতে অ্যাডভার্টাইজমেন্ট দিলে টাকা আসে, এই জন্যই তো ওগুলো ছাপতে হচ্ছে। অনেক জার্নালিস্ট হয়তো ওগুলো পাবলিশ করতেন না, বাট তাদেরকে তো টাকা তো জেনারেট করতে হবে, দিতে হবে। অ্যাডভার্টাইজারের ওইটাই থেকে টাকা জেনারেট করছে। সো আমরা কনজিউম করছি বা দোষ দিচ্ছি জার্নালিস্টদের, এটা তো হিপোক্রেসি, তাই না? আমরা যদি ইন দ্য ফার্স্ট প্লেস এইসব আগডুম বাগডুম কনজিউম করা বন্ধ করি, তাহলে তো এইসব জিনিস এমনি পপুলার হবে না। বাট আমরাই উল্টোপাল্টা মানুষকে অ্যাটেনশন দিয়ে সেলিব্রিটি করেছি, এবং আমরাই কমপ্লেন করি যে নষ্ট দিয়ে ভরে গেছে দেশটা, বা দোষ তো আমাদেরই। সার্জনস ল বলে একটা জিনিস আছে যে 90% অফ এভরিথিং দ্যাটস পাবলিশড ইজ রাবিশ রিগার্ডলেস অফ জনরা। অর্থাৎ ম্যাক্সিমাম জিনিস আপনি যা দেখবেন রাবিশ, মোস্ট লাইকলি রাবিশ, কারণ সব জিনিস জেম হবে না, ম্যাক্সিমাম জিনিস ইররেলেভেন্ট হবে আপনার লাইফের উপর। বাট আপনি সব কিছুই কনজিউম করছেন, সব ভিডিও আপনি দেখছেন। আমি কত 900-র বেশি হাজারখানিক ভিডিও বানিয়েছি, সবগুলো কি আপনার লাইফে রেলেভেন্ট ছিল? অনেকে হয়তো দেখেছেন, দরকার কি ছিল? হয়তো দরকার ছিল না, বাট দেখেছেন, কারণ দেখার আগে তো জানা যায় না যে জিনিসটা আসলে আমার জন্য দরকার ছিল নাকি না। এটা আমার নিজের কন্টেন্ট, আমি নিজেই বলছি যে সব কন্টেন্ট হয়তো আপনার দরকার ছিল না। এবং এইটার চেয়েও খুবই রেলেভেন্ট হচ্ছে নিউজ। আপনি অনেক এন্টারটেইনমেন্ট ভিডিও দেখছেন, অনেক কিছু দেখছেন যেটা আপনার লাইফে কোনোই দরকার নেই, বাট আপনি স্টিল দেখছেন। আপনার লাইফে একটা হিউজ পার্ট বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা আপনি কাটাচ্ছেন, যেটা আপনার লাইফে কোনো ইম্প্যাক্ট রাখে না, বাট আপনি দেখছেন কারণ আপনার মনে হচ্ছে আপনি এটা ফলো করছেন, আপনি দুনিয়ার সাথে আপ টু ডেট আছেন, এবং আপনার মনে একটা ইলিউশন তৈরি হচ্ছে যে আপনি অনেক কিছু জানেন। বাট আপনি লাইফটাকে কম্পেয়ার করেন নিউজের আগে নিউজের পরে, কতটুকু আপগ্রেড হয়েছে। এবং এখানেই তিনি বলছেন রফ ডবেলি যে নিউজ জানলে এবং ওইটার যদি আসলে পাওয়ার থাকতো, তাহলে আপনি রিপোর্টিং করা শুরু করেন, আপনি নিউজ লেখা শুরু করেন, এবং ওটা যদি আসলে পাওয়ার থাকে আপনি তো বড়লোক হয়ে যাবেন। নিউজ জানলেই যদি বড়লোক হওয়া যেত, তাহলে আপনি নিউজ রিপোর্টিং করেই তো বড়লোক হইতে পারতেন সবাই। কেন হচ্ছেন না? কারণ সব নিউজ ইম্প্যাক্টফুল রেজাল্টে গড়ায় না। দ্যাট ইজ হোয়াট রফ ডবেলি ইজ ট্রাইং টু টেল। এরপর একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় আর্থকোয়েক হইল এবং আপনি নিউজটা দেখলেন, ওই নিউজটা দেখার কারণে আর্থকোয়েকের কারণে যারা ভিকটিম হয়েছে তাদের কিন্তু কোনো টাকা পৌঁছাচ্ছে না। এখন মানুষ বলবে যে ভাই আমি হয়তো বা মানুষের অ্যাটেনশনে আনবো, এবং অ্যাটেনশনে আসলে হয়তো কিছু মানুষ ডোনেট করবে। তখন রফ ডবেলি বলছেন যে ভাই যারা বিজ্ঞাপনের জন্য নিউজ করে তারা কি ভালো জানে যে কোথায় বেশি ডোনেশন দরকার, নাকি যারা অ্যাকচুয়ালি ডোনেশনের কাজে ব্যস্ত যেসব অর্গানাইজেশন তারা ভালো জানে যে কোথায় ডোনেশনটা দরকার? সো আপনি যদি আসলেই মানুষকে হেল্প করতে চান, যেসব অর্গানাইজেশন মানুষকে হেল্প করে তাদের কাছে যান, তাদের কাছে ইনফরমেশন থাকবে যে কোন মানুষের সব থেকে বেশি হেল্প দরকার। না হলে যেসব নিউজ সব থেকে সেন্সেশনাল, দেখতে সুন্দর, অনেক কিছু ঘটছে, ওগুলো জিনিসই প্রেজেন্ট হবে, হয়তো ওগুলো জিনিস সব থেকে ইম্পর্টেন্ট না। অন্য জায়গায় রিসোর্সটা গেলে বেশি মানুষ হেল্প হবে। যারা অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করছে, বিভিন্ন ভলেন্টিয়ার অর্গানাইজেশন, তারা ভালো জানে যে কোথায় ডোনেট করলে বেস্ট। সো আপনি যদি মানুষকে হেল্প করতে চান, আপনি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন কিংবা সোশ্যাল মিডিয়ার চেয়ে যারা ভলেন্টিয়ার অর্গানাইজেশন তাদের কাছে বেটার ইনফরমেশন পাবেন যে কোথায় হেল্প করতে হবে।
এই পরের পার্টটা আমি খুব অল্প করে বলবো, কারণ অনেকে ভুল বুঝতে পারে, বাট আমি দেখি যতটা সংক্ষিপ্তভাবে বলতে পারি। সেটা হচ্ছে যে নিউজ যদি করা না হইতো, টেররিস্ট থাকতো না। নিউজ পোর্টালে অ্যাডভেন্টের আগে টেররিজম ওইভাবে ছিল না, তিনি বলছিলেন। এবং আমি লাইক হোয়াট? এরপরে আমি খেয়াল করছি আসলে সত্যি টেররিজম জিনিসটা কি। তারা কিছু একটা অ্যাক্ট করবে যেটা কারণে সবাই ভয়ে থাকবে। এখন ওই নিউজটা যদি আপনি কভার না করতেন, তাদের হাস্যোজ্জ্বল ছবি যদি না দিতেন, তাদেরকে যদি গ্লোরিফাই না করতেন, মানুষ জানতো না যে তারা কী করেছে, জাস্ট ক্রিমিনাল হিসেবে ধরতো। সো টেররিস্টদের পাওয়ার আসে হচ্ছে নিউজ থেকে, এবং যেহেতু এই ঘটনাগুলো বেশ লোমহর্ষক, বেশ সেন্সেশনাল, তাই এগুলো বেশি মানুষ দেখে। আপনার টেররিজমে ক্রাইমের চেয়ে বেশি মানুষ মারা যায় বিভিন্ন অ্যাক্সিডেন্টে, বিভিন্ন চিকিৎসার অভাবে, বাট ওইটা সেন্সেশনাল নিউজ না। বা টেররিজমে 1-2 জন মারা গেলে ওটা এমন বড়োভাবে বলা হয় যে সবার মাথায় ভয়টাও ঢুকে যায়, কভারেজে বেশি পায়, এবং টেররিস্টরা মানুষের মাথায় যে ভয়টা তৈরি হয় ওইটাকে অ্যাডভান্টেজে কাজে লাগে আরও বেশি ম্যানিপুলেট করে। এটি কিন্তু ওদের টার্গেট, যে ওরা জানে যে ওরা কিছু করতে পারবে না, তাই তারা কয়েকটা মানুষকে বেশি হার্ম করে নিউজের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, যেন তারা যেটা চাচ্ছে ওইটা তারা নিউজকে ব্যবহার করে বাস্তবায়ন করতে পারে। সো নিউজ মিডিয়া ছাড়া যদি টেররিজম না থাকে, আপনি কি অ্যাগ্রি করেন জিনিসটার সাথে আসলে? এবং আমার ক্ষেত্রে মনে হলো যে দিস ইজ ট্রু। আমরা যদি এইসব জিনিস কভার না দিতাম, বেল যদি না দিতাম, পাত্তা যদি না দিতাম, তাদের মানুষের আতঙ্কিত করার কোনো অপরচুনিটি থাকতো না। এর পরের পার্টটা হচ্ছে ইউ বিকাম হোয়াট ইউ গিভ ইউর অ্যাটেনশন টু। আপনি ওই জিনিসটা হয়ে যান যে জিনিসটার প্রতি আপনি অ্যাটেনশন দেন। আর আপনি যদি অনলাইনে র্যান্ডম জিনিসের উপর ফোকাস দিতে থাকেন, 1000টা জিনিস আপনি লাস্ট 7 দিন খেয়াল করেন আপনার নিউজ ফিডে কী কী ছিল, কী কী দেখছেন, কোন সাথে কী মিল, কয়টা লাভ হয়েছে আপনার, জাস্ট খেয়াল করে দেখেন। এবং তারপর ভাববেন যে আপনার লাইফে কেন ওইখান থেকে কোনো একটা ভ্যালু অ্যাডিশন হচ্ছে না। কারণ আপনি জাস্ট র্যান্ডম জিনিস দেখছেন, যে জিনিসটা আপনার হয়তো দরকার নেই। আপনি হয়তো ডক্টর হতে চান, বাট আপনার ডক্টর হওয়ার জন্য যে জিনিসটা পড়া দরকার ওগুলো তো কোনো নিউজ পোর্টালে আসে না, আসছে হচ্ছে সেলিব্রিটি গসিপ, যেটা আপনার ডক্টর হইতে কোনো হেল্প করবে না। সো আপনি যেই মানুষটা হইতে চান ওই মানুষটা হইতে কি নিউজ হেল্প করছে? ফাইনালি দ্য টিপটো ফেনোমেনন, সেটা হচ্ছে নিউজ তখনই মানুষ খাবে। নিউজ একটা ব্যবসা, অফকোর্স বুঝতে হবে যে, এবং ব্যবসা জিনিস কিন্তু খারাপ না, ব্যবসা মানে যে খারাপ এমন কিন্তু না। নিউজের ব্যবসা আসে হচ্ছে যত বেশি মানুষকে গ্র্যাব করতে পারবেন, অ্যাটেনশন নিতে পারবেন, তত বেশি ওই বিজ্ঞাপনের দাম আপনি পাবেন নিউজ থেকে। সো এটা একটা কম্পিটিশন হয়ে যায়, এ বেশি মুখরোচক নিউজ করে ও সব অ্যাড নিয়ে নেয়, আরেকটা কোম্পানি দেখে আরে ও তো সব অ্যাটেনশন নিয়ে নিচ্ছে, এ আরও বেশি মুখরোচক একটা নিউজ দেয়। সো ইটস এ টিপটো ইভেন্ট, যে যখন কোনো একটা জায়গায় খেলা হচ্ছে, সামনে মানুষ যখন একটু পায়ের উপর দাঁড়ায়, পিছিয়ে মানুষ দেখতে পারে, তখন তারা পায়ের উপর দাঁড়ায়, তাদের পিছিয়ে মানুষও পায়ের উপর দাঁড়াতে থাকে। সো নিউজে এই জিনিসটা হয়, একজন একটু বেশি লোমহর্ষক কাহিনী দিতে যায়, সবাই সেন্সেশনের নিউজ করে বসে, এবং এই সেন্সেশনের নিউজের উপর দৌড়াইতে গিয়ে তাদের ইম্পর্টেন্ট নিউজ কভার করা হয় না। এবং এখানে একটা জিনিস বলা ছিল যে ভাইরাস ইজ নট ফটোজেনিক, ভাইরাস দেখাই যায় না এভাবে ঠিক মতো। তাই ভাইরাসের নিউজের চেয়ে ভাইরাসে মানুষ মারা গেল, এই হচ্ছে ওই হচ্ছে, ওইটার উপর নিউজ হচ্ছে। বাট ভাইরাসের প্রিভেনশন কিংবা মাস্ক পরা, এটা তো সেন্সেশনাল নিউজ না, তাই ওইটা অত বেশি ইম্পর্টেন্স ওইভাবে অনেক সময় নাও পেতে পারে। এখন এই বইতে কিন্তু জার্নালিস্টদের কিন্তু ব্যাশ করা হচ্ছে না, উল্টা বলা হচ্ছে যে জার্নালিস্টদের কষ্টের কথা, যে তারা হয়তো ভালো জিনিস কভার করতে যাচ্ছে, কিন্তু ভালো জিনিস কভার করলে ওই জিনিসটা যেহেতু সেন্সেশনাল না, বেশি মানুষ এটা থেকে অ্যাটেনশন দিচ্ছে না, তার ওখান থেকে অ্যাড রেভিনিউ হচ্ছে না, তখন তাদের উপর থেকে চাপ আসছে যে ভাই তুমি এরকম নিউজ লেখো যেটা মানুষ খাবে, খাওয়া দাওয়ার এরকম নিউজ দিতে হবে তোমাকে। সো তাদেরকে ইম্পর্টেন্ট নিউজের চেয়ে অ্যাটেনশন গ্র্যাবিং নিউজে বেশি ফোকাস করতে হয়। সো রব ডবলি বলছে যে ইভেনচুয়ালি জার্নালিস্টদের এমন কাজ করতে হবে যেটা অনেক ইনডেপথ, ডকুমেন্টারি করতে হবে, ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি করতে হবে, যেটা অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল প্লাস মানুষ খাবে। নাহলে অনেক সময় যেটা হয় বাইরের দেশে যেটা দেখেছে, যে যারা জার্নালিজম করছে তাদের ক্যারিয়ারটা সব থেকে স্ট্রেসফুল, এবং অনেকেই ওই ক্যারিয়ারটা ছেড়ে অ্যাড মেকিং ইন্ডাস্ট্রিতে চলে যায়, যেখানে তারা কপিরাইট করছে অ্যাটেনশন গ্র্যাবের জন্য, উইচ ইজ লিগাল অ্যান্ড বিজনেস ওয়ার্ক, মার্কেটিংয়ে তারা চলে যায়, তারা জার্নালিজম ছেড়ে। সো জার্নালিস্টদের জন্য ফিউচারে রব ডবলি সাজেস্ট করছেন যে আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, এমন কিছু করেন যেটা ইনডেপথ, যেটা লং টাইম ইম্প্যাক্ট রাখবে। অ্যান্ড ইভেনচুয়ালি তিনি বলছেন যে ওইটা মার্কেট এখনও তৈরি হয় নাই, সামনে হয়তো আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য কি আপনাকে পে করবে। ফর এক্সাম্পল আপনার বিভিন্ন যে সিরিজ, আপনি যে বিভিন্ন শো দেখেন, যেরকম জন অলিভার শো কিংবা হাসান মিনহাজের দ্য প্যাট্রিয়ট শো না কি যেন এটা ছিল। সো যারা এই ধরনের ইনফরমেশন সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারবে, তারা হয়তো বিভিন্ন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম থেকে স্পন্সরশিপ পাবে, পৃষ্ঠপোষকতা পাবে। আর না হলে মানুষ যেভাবে অ্যাটেনশন দিচ্ছে, সেলিব্রিটি নিউজ না দিলে কেউ নিউজ দেখছে না, তাই ওগুলো জিনিস
পারপিচুয়াল হচ্ছে। সো আপনি যদি একজন রেসপন্সিবল জার্নালিস্ট হন, আপনি যদি আসলে সত্য প্রচার করতে চান, আপনাকে আরও ইনডেপথ যেতে হবে, রিসার্চটা আরও গভীর করতে হবে, যেন ইভেনচুয়ালি একটা মার্কেট তৈরি হয় যারা আপনাকে আপনার ভ্যালুয়েবল ইনভেস্টিগেশনের জন্য পেমেন্ট দিবে। সো দ্যাটস স্টপ রিডিং দ্য নিউজ বাই রলফ ডবলি। এই বইটা যে এত রেলেভেন্ট, আমি কিন্তু বাংলাদেশি জার্নালিস্টদের কোনো গালি দিই না, আমি কিন্তু তাদের জন্য খারাপ লাগে যে তারা যতই ভালো কাজ করুক না কেন, তাদের ভালো কাজগুলোর উপর কেউ ফোকাস দিবে না, কারণ ওটা মুখরোচক না। মানুষ উল্টা খুঁজবে যে কার বাচ্চা হইলো, কার ডিভোর্স হইলো, কে ইয়াং ছিল এখন বুড়ো হয়ে গেছে, এইসব জিনিসপত্র। দ্যাট ইজ স্যাড। কত ট্যালেন্ট, আমি অনেক ট্যালেন্টেড মানুষ দেখেছি, আমার নিজের চেনা, আমার ব্যাচমেট ট্যালেন্টেড মানুষ, বাট তারা বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে লিখছে, বাট বাংলাদেশের মানুষ এগুলো বেল দিচ্ছে না। সো রব ডবল এটাই বলছেন যে খালি বাংলাদেশ না, বাইরের দেশের সেম অবস্থা, যারা অ্যাকচুয়ালি ভালো কাজ করছে ওরা এখনও পৃষ্ঠপোষকতা পাচ্ছে না, কিন্তু মার্কেট প্লেস আস্তে আস্তে তৈরি হচ্ছে এই ধরনের কন্টেন্টের জন্য। অ্যান্ড হোপফুলি দর্শক যদি একসময় ভালো জিনিসের উপর ফোকাস দেওয়া শুরু করে, তাহলে জার্নালিস্টরা যারা আসলে ট্যালেন্টেড তারা ভালো কাজ করতে পারবে। আমার জন্য এই বইটা খুবই রেলেভেন্ট, কারণ আমি অনেক দিন আগে থেকে নিউজ পেপার পড়া বন্ধ করে দিয়েছি। আমি জাস্ট সোশ্যাল মিডিয়া থেকে ইনসাইট দিই, বাট সোশ্যাল মিডিয়া আমি আস্তে আস্তে কমানোর চেষ্টা করছি। 6 দিন আমি সোশ্যাল মিডিয়া থেকে বাইরে ছিলাম, আই ওয়াজ রিয়েলি হ্যাপি। আমি আবার সোশ্যাল মিডিয়া আসলাম, আজকে কিছু কমেন্ট পড়লাম, আমার মনটা জাস্ট খারাপ হয়ে গেছে, কারণ ইটস সাইকোলজি। আপনি যতই ভালো জিনিস দেখেন না কেন, আপনি 100টা ভালো নিউজ দেখার পর একটা খারাপ নিউজ পড়লে কিন্তু এটা আপনার মনে খারাপ লাগবে জিনিসটা। দ্যাট ইজ হাউ দ্য ব্রেন ইজ ডিজাইন্ড। এটা কিছু করেন, আপনি যত ইন্টেলেকচুয়ালি স্মার্ট হন না কেন, আপনার ব্রেন এইভাবেই ডিজাইন। সো আমি তো একটা হিট কমেন্ট দেখি না, আমি যখন পাই, কারণ আমি হাজারে কমেন্ট হয়তো দেখছি, সো 10-20টা হয়তো একসাথে দেখে ফেললাম, কিংবা কোনো একটা জায়গায় কোনো একটা স্পন্সার্ড হলো, ওইখানে একসাথে একটা গ্রুপ মিলে আমাকে গালি দিচ্ছে, সো মনটা কিন্তু খারাপ হয়ে যায়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যে আমি কি এমন কন্টেন্ট দিচ্ছি যেটা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করে। সো আমি এই জিনিসটা চিন্তা করে জাস্ট মাঝখানে কয়েকদিন জাস্ট অফ ছিলাম, যে একটু তো চিন্তা করতে হবে যে আমি কি আসলে ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছি, কারণ মানুষের টাইম আমি নিচ্ছি, প্রতিদিন আমি আপলোড দিচ্ছি, হয়তো বা আসলে কি ভ্যালু অ্যাড করছে। সো আমি জানতাম যে আমি কোন সাইড থেকে ভ্যালু অ্যাড করছি, কারণ আপনি একটা বাংলাদেশি ছেলেকে দেখছেন যে আস্তে আস্তে বড় হচ্ছে, আমাকে আপনারা স্ক্রিনে আমার 23 বছর বয়স থেকে দেখছেন, কিংবা 22 বছর বয়স থেকে দেখছেন, এবং দেখছেনই আমি আস্তে আস্তে আপনাদের সামনে গ্রো করছি। সো আই থট দ্যাট ওয়াজ ভ্যালুয়েবল, যে একটা ছেলে বাংলাদেশে বড় হচ্ছে, সে কীভাবে চিন্তা আস্তে আস্তে আগাচ্ছে, এই জিনিসটা দেখার মতো একটা ভ্যালুয়েবল একটা জিনিস। বাট এর বাইরে আমি আর কি ভ্যালু অ্যাড করছি ওইটা আমি চিন্তা করছিলাম। সো আমি কয়েকদিন কন্টেন্ট বানানো বন্ধ রাখলাম। আর একটা জিনিস হচ্ছে, আমার নিজের মেন্টাল হেলথ ডেফিনেটলি অনেক বেটার হবে যদি আমি কমেন্ট পড়া বন্ধ করি, বাট আমার কমেন্ট পড়া দরকার। বাট কমেন্ট পড়লে 1-2টা নেগেটিভ কমেন্ট থাকে এবং ওটা জাস্ট মনটা ভেঙে দেয়। তো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো মডারেটর রাখতে হবে, যে কমেন্টটা ফিল্টার করে যেগুলো জিনিস সব থেকে কনস্ট্রাকটিভ, গঠনমূলক, ওগুলো আমার কাছে তুলে ধরবে। সো দ্যাট ইজ দ্য ওনলি সলিউশন যেটা আমি এখন চিন্তা করতে পারছি, বাট এটা ফিউচারের বিষয়। ফর দ্য টাইম বিং আমাকে আরও কনসিয়াস হতে হবে যে আমি কী নিউজ পড়ছি, কী নিয়ে পড়াশোনা করছি। এমনকি বইয়ের ক্ষেত্রেও আমি অনেক ইনডেপথ পড়াশোনা করছি, বাট অনেক ডিফারেন্ট জনর নিয়ে পড়াশোনা করেছি। আই থিঙ্ক অ্যাবাউট টাইম আমি আবার একাডেমিক লাইনে ফেরত আসি এবং একটা পার্টিকুলার সাবজেক্টে আর একটু এক্সপার্ট হই, কারণ আমি যতটুকু বুঝলাম যে আমি সবসময় যে জিনিসগুলো অ্যাভয়েড করেছি, লাইক অ্যাওয়ার্ডস কিংবা জাস্ট নিজেকে ঢোল পিটানো ওইভাবে জিনিসপত্র, এই জিনিসগুলো আসলে না করলে বাংলাদেশে পাত্তা পাওয়া সম্ভব না। বাট আমি এগুলো চাই না, বাট না চাইলে আমি আরও ঝামেলায় পড়বো। সো এটাকে আমার বাইপাস করে কীভাবে জিনিসটা হ্যান্ডেল করতে হবে এটা ফিগার আউট করতে হবে। সো দ্যাটস এভরিথিং অ্যাবাউট নিউজ অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। অ্যান্ড ওভারঅল কন্টেন্ট আমি যখন অনলাইনে দেখি আমার খুব হতাশ লাগে অ্যাট সাম পয়েন্ট, যে আমাদের কন্টেন্টগুলো খুব একটা লাইফে ভ্যালু অ্যাড করছে না। ওভারঅল আমি যদি বাংলাদেশের বিভিন্ন কন্টেন্টের অ্যাসপেক্ট বলি, এবার সব কিছুকে আমি জাজ করি না, কারণ কিছু মানুষ এন্টারটেনমেন্টের জন্য দেখছে, তারা যে এন্টারটেনমেন্টের জন্য দেখে কোনো সমস্যা নাই। বাট আপনার লাইফের যখন প্রতিটা দিন 3 থেকে 4 ঘন্টা আপনি কন্টেন্ট কনজিউম করছেন, নিউজ বলেন কিংবা ওয়েবসাইট বলেন কিংবা ফেসবুক বলেন, ইট বেটার অ্যাড সাম ভ্যালু। নাহলে বছরের পর বছর আপনি লাইফের একটা হিউজ টাইম আপনি বিভিন্ন কন্টেন্ট কনজিউম করবেন, কিন্তু ওইটা আপনার মাথায় জাস্ট ঝিরঝিরি থাকে না, যখন নেটওয়ার্ক চলে যায় টিভিতে ঝিরঝিরা শুরু হয়, ওইটা জাস্ট ক্রিয়েট করবে, মাথায় কোনো স্বচ্ছতা তৈরি করবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনি সোশ্যাল মিডিয়া বলেন কিংবা টিভি বলেন কিংবা নিউজ পেপার বলেন, আপনি যাই পড়ছেন না কেন, ওইটা যেন সলিড হয় এবং ওইটা যেন আস্তে আস্তে একটা লেয়ারের উপর একটা লেয়ার একটা কম্পাইল হয়, যেন একটা বিষয় আপনি ইনডেপথ জানেন, নাহলে ইট উইল বি অল ফর নাথিং। দ্যাটস অ্যাবাউট ইট। আজকে বাংলাদেশের খেলা
যেহেতু বাংলাদেশের খেলা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই বাংলাদেশের খেলাই দেখছে, সবাই বাংলাদেশের খেলার নিউজ নিয়েই কথাবার্তা বলবে। সো আজকে এই কন্টেন্টটা কেউ দেখবেও না এইভাবে, বাট দেন এগেন আমার বলা দরকার ছিল, নাহলে আমি বইটা ভুলে যাব। সো আমি ভিডিওটা করে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। এবং আমার আই গেস একটা জিনিস টার্গেট ঠিক করা দরকার, যে আমার যদি ভিউ 1000 থাকে ফেসবুক কিংবা ইউটিউবে, আর স্টিল মেক ভিডিওস, যে 1000 মানুষ সলিড যারা কন্টেন্ট দেখবে সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট, তাহলে কন্টেন্ট বানাবো। আর তারপর যদি ড্রপ করে বেশি হলে হ্যাঁ গুড, ড্রপ করলে তাহলে ইটস অ্যাবাউট টাইম, যে আমার কন্টেন্ট হয়তো ভ্যালু অ্যাড হচ্ছে না, কিংবা আই শুড ডু সামথিং এলস। সো এরকম আর কিছু সেট করতে হবে আসলে ফিউচারে, বাট ওটা পরের ব্যাপার। আমি জাস্ট শেয়ার করছি যে এই বইটা কত ডিপলি আমাকে নাড়া দিয়েছে এবং কেন আমি আমার ইন্টার ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করছি। বিকজ রিডিং দ্য নিউজ কিংবা কন্টেন্টটা, আমার তো পুরো কাজই হচ্ছে কন্টেন্ট বানানো, স্পেশালি এডুকেশনাল কন্টেন্ট বানানো। এবং ওইটা যদি ভ্যালু প্রোভাইড না করে, ওইটা যদি খালি র্যান্ডম ভিডিওস হয়, তাহলে তো ইটস এ ম্যাসিভ প্রবলেম, তাই না? এবং আমার ভিডিওগুলো আমার লাইফে যা ঘটছে ওইটা আমি শেয়ার করছি। আমার লাইফে যেটা রেলেভেন্ট, যেটা আমি শেয়ার করছি, ওটা তো আপনার লাইফে রেলেভেন্ট না। এবং যদি তাই হয়, তাহলে তো আমার ভিডিও আপনার লাইফে ভ্যালু অ্যাড করছে না ওইভাবে, তাই না? সো আমাকে জিনিসটাতে আরও বেশি কেয়ারফুল হতে হবে, নাহলে আমি আমার লাইফের একটা হিউজ টাইম আমি আমার লাইফটা ডকুমেন্ট করছি, আমি আমার স্টোরি শেয়ার করছি, এবং শেষমেশ যদি আমি আপনার মাইন্ডকে আরও বেশি বিক্ষিপ্ত করি, ইটস অন মি, যে আমি জেনে শুনে আপনাকে কনফিউজ করলাম। সো আই শুড নট ডু দ্যাট, আই শুড বি মোর কেয়ারফুল। এটা আর কি, দেখা হবে নেক্সট এপিসোডে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।